1 বছর পর দেখা যাবে, মানে 10-এর মধ্যে 9 সেটা কি খারাপ দিক থেকে দেবেন যে উনি কতটা খারাপ মুখ্যমন্ত্রী হয়েছে? কারণ উনি 3 মাসের মধ্যেই 10-এর মধ্যে 11 পেয়ে গেছেন খারাপ কাজেতে। শাসক যখন ভয় পাচ্ছে, সরকার যখন ভয় পাচ্ছে, তাহলে সত্যিই হয়তো তারা বুঝতে পারছে যে তাদের ওই ভিত্তিটা নড়ে গেছে, আর বেশি দিন তারা ওই গদিটা আঁকড়ে বসে থাকতে পারবে না। বাংলার রূপকার বিধানচন্দ্র রায়, তার রাজত্বটা ছিল বাংলার স্বর্ণযুগ। তো হয়তো দেখা যাবে যে ইতিহাসে লেখা থাকবে যে এনাদের এই রাজত্বটা বাংলার ইতিহাসে অন্ধকার যুগ বলে ইতিহাসে লেখা। উনি যে এই ক্ষতিপূরণ দেওয়ার কথা বলছেন, এটা হচ্ছে জুতো মেরে গরুদানের একটা উদাহরণ। কেউ ককরোচ বলছে, কেউ উই পোকা বলছে, হ্যাঁ, এরকম ভাবে প্রতিদিন অপমান করা হবে। আজকে দিমাগি নকশাল বলা হচ্ছে। কোনো একটি বিশেষ সম্প্রদায়ের বিশেষ ধর্মাবলম্বী মানুষ ভোট দেয়নি, তাই ওনাদের হয়ে কাজ করবো না, এবং করেওছেন উনি। এখানে কলকাতাতেই, উত্তর কলকাতার একটা জায়গায় একটি বস্তি থেকে উনি জলের লাইন, ইলেকট্রিসিটি কানেকশন কেটে দিয়েছেন। প্রতিটা মানুষের মধ্যে ভয় ঢুকে গেছে। আজকে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে ভরসা আউট, ভয় ইন হয়ে গেছে। মুখ্যমন্ত্রী তো গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রতিটা মানুষের মুখ্যমন্ত্রী, ওই আব্দুলেরও মুখ্যমন্ত্রী, আমার আপনার যেমন মুখ্যমন্ত্রী। আমরা দেখলাম যে বিজেপি সরকার আসার পর আমরা দেখছি বেশ কিছু ঘটনা, এবং দেখা গেল বাঁকুড়ার যে আব্দুল স্কুলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছে, সেটা ছবি তোলার জন্য সেই স্কুলে গিয়েছিল, সেইটা তার অপরাধ, এবং সেই অপরাধের জন্য তার বাবাকে প্রাণ দিতে। দেখুন, আজকের দিনে ভারতবর্ষের বুকে এমন একটি স্বৈরতান্ত্রিক রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে, তাদের কাছে প্রশ্ন তোলাটাই অপরাধ। এরা চায় প্রশ্নহীন আনুগত্য, এরা চায় প্রশ্নহীন ক্ষমতা। তো স্বাভাবিকভাবেই এই আব্দুল, সে প্রশ্ন তুলেছে, এটা একটা সে বড় অপরাধ করেছে। তার ওপর আবার সে আব্দুল, অর্থাৎ তার নামটা একটি সংখ্যালঘু সম্প্রদায়ে ভুক্ত, এটা পরিষ্কারভাবে বোঝা যায়। এটাও কিন্তু আজকের দিনে ভারতবর্ষের বুকে একটা অপরাধের সামিল হয়ে দাঁড়াচ্ছে। কারণ এটা আমি বলছি না, এটা এই পার্টিরই একজন নেতা বলেওছে, এরকম কথাই একটা ইঙ্গিত করেছে। তো সেই অপরাধের শাস্তি কি? ক্যাঙ্গারু কোর্ট সেই অপরাধের শাস্তি সবাইকে এরা দাগিয়ে দেবে। দিমাগি নকশাল সবাইকে এরা দাগিয়ে দেবে, দেশদ্রোহী সবাইকে এরা দাগিয়ে দেবে, পাকিস্তানের দালাল, ডিপ স্টেটের এজেন্ট, এবং তারপরেই তারা তাদের ওপর হামলা করবে। ওনারা ক্ষমতায় এসেছিলেন, তার আগে স্লোগান দিয়েছিলেন ভয় আউট, ভরসা ইন। 3 মাস পশ্চিমবঙ্গের ক্ষমতায় থেকে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যে কোনো মানুষকে জিজ্ঞাসা করে দেখুন, প্রত্যেকটা মানুষ ভয়েতে রয়েছে। কারো ভয় রয়েছে এইরকম আব্দুল হয়ে যাওয়ার, কারো ভয় রয়েছে আশিস বন্দ্যোপাধ্যায় হয়ে যাওয়ার, কারো ভয় রয়েছে নিজের চাকরি হারানোর, কারো ভয় রয়েছে ব্যবসা কিভাবে চলবে সেইটার, কারো ভয় রয়েছে বাড়িতে ছেলে মেয়ে পড়াশোনা করছে, তারা পরবর্তীকালে তাদের কোনো কর্মসংস্থান করতে পারবে কিনা সেইটা নিয়ে। প্রতিটা মানুষের মধ্যে ভয় ঢুকে গেছে। আজকে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে ভরসা আউট, ভয় ইন হয়ে গেছে। তাই এই 3 মাসের মধ্যে, ওরা 3 মাস আগে যে গুন্ডারাজ শেষ করার বুজরুকি দিয়ে ক্ষমতায় এসেছে, আমরা এটা আগেও দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের বাইরে যে যে জায়গায় ওরা ক্ষমতায় এসেছে, সেই জায়গায় ওরা কিরকম ভাবে গুন্ডারাজ চালিয়েছে। আজকে এটা প্রমাণিত হয়ে গেছে পশ্চিমবঙ্গের বুকে তারা গুন্ডারাজকে নতুন করে স্থাপিত করেছে। গুন্ডারাজের একটা কি বলবো, এক্সট্রিম লেভেলকে এরা এখানে এস্টাবলিশ করার চেষ্টা করছে। এই যে তাকে টাকা দিতে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সরকারি মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষতিপূরণ দিতে চাইতেন, তখন তো তাকে বলা হতো। দেখুন, এই জুতো মেরে গরুদান, মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস করেছিলেন অভয়াকাণ্ডের সময়, সেটা নিয়ে প্রচুর বিক্ষোভ হয়েছে, বিরোধিতা হয়েছে। সেই সময় তা নিয়ে একটা প্রবল আন্দোলন হয়েছে। কিন্তু সেই জায়গায় এরকম কি আজ পর্যন্ত কোনো প্রমাণিত হয়েছে যে ওই ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করেছে বা করিয়েছে? সেটা এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। আবার নতুন করে কেস ফাইল খোলা হয়েছে, আদালতের হাতে রয়েছে, এবং তদন্তকারী সংস্থা তদন্ত করছে। তারা তদন্ত করে যেটা ডিসিশন নেবেন সেটা আমরা মেনে। কিন্তু আজকে এই আব্দুলের যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা
প্রমাণিত সত্য, ওপেন কেস, সেটা হচ্ছে যে এটা ঘটিয়েছে বর্তমানে যারা রাজ্য সরকার চালাচ্ছে সেই রাজ্য সরকারের সরকারি পার্টি। শুভেন্দু অধিকারী বলেছেন প্রেস কনফারেন্সে যে বিজেপি নয়, তারা বিজেপি আছে, তারা বিজেপি, এটা প্রমাণ কি আছে? এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে সেই মানে এগুলো গা বাঁচানোর একটা প্রয়াস। আর উনি যে এই ক্ষতিপূরণ দেওয়ার কথা বলছেন, এটা হচ্ছে জুতো মেরে গরুদানের একটা উদাহরণ। এবার তারা যে বিজেপি কিনা সেটা প্রমাণ করবে কিভাবে, সেটা উনি সরকারে রয়েছেন, উনি প্রমাণ করুন, ওনার হাতেই পুলিশ রয়েছে, উনি প্রমাণ করুন। উনি যদি গা এড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, উনি তো সরকারে রয়েছেন, মানে মুখ্যমন্ত্রী তো গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রতিটা মানুষের মুখ্যমন্ত্রী, ওই আব্দুলেরও মুখ্যমন্ত্রী, আমার আপনার যেমন মুখ্যমন্ত্রী। ঠিক আছে, এরকম তো নয় যে ওনাদের একজন বিধায়ক যেমন বলছে, অন ক্যামেরা বলেছেন এবং খুব বুক ফুলিয়ে বলেছেন, ক্যামেরার সামনে বলছি আমি, ওনাদের একজন বিধায়ক বলেছেন না যে আমাদেরকে কোনো একটি বিশেষ সম্প্রদায়ের বিশেষ ধর্মাবলম্বী মানুষ ভোট দেয়নি, তাই ওনাদের হয়ে কাজ করবো না, এবং করেওছেন উনি। এখানে কলকাতাতেই, উত্তর কলকাতার একটা জায়গায় একটি বস্তি থেকে উনি জলের লাইন, ইলেকট্রিসিটি কানেকশন কেটে দিয়েছেন। ঠিক আছে, কিন্তু তিনি যে বিধায়ক, তিনি তো শুধুমাত্র যারা তাকে ভোট দিয়েছে তাদের বিধায়ক নন, তিনি তো জনগণের বিধায়ক, প্রত্যেকের বিধায়ক। জিতে যাওয়ার পর উনি প্রত্যেকে, যতক্ষণ না জিতছেন ততক্ষণ পর্যন্ত তিনি একটা নির্দিষ্ট পার্টির ক্যান্ডিডেট হতে পারেন, কিন্তু জিতে যাওয়ার পর তিনি প্রত্যেকের বিধায়ক। তার মানেটা কি, যে এরা গণতান্ত্রিক দায়িত্বটাকে এড়োচ্ছে? আসলে এরা গণতন্ত্র এবং সংবিধানটাকেই মানে না, গণতন্ত্র এবং সংবিধানটাকে ধ্বংস করার চেষ্টা করছে। সেটাই বিজেপির স্বরূপ, সেটাই বিজেপি বরাবর করে এসেছে। দিমাগি নকশা প্রধানমন্ত্রী এবং তারপরেই আরেকটা অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে দিমাগি নকশা চর্চা করে বাড়ছে ফলোয়ার, এটাও কি সিজেপির মতো একটা কিছু হতে চলেছে? দেখুন, সিজেপি তৈরি হয়েছিল কিরকম ভাবে? ভারতবর্ষের চিফ জাস্টিস, তিনি দেশের কর্মসংস্থানহীন শিক্ষিত বেকারদেরকে অপমানসূচক মন্তব্য করেছিলেন ককরোচ বলে, আরশোলা বলে। মানে দেশের জনগণ কি আরশোলা? দেশের জনগণকে কি এরকম, জনগণ কি এই অপমানের যোগ্য? কেউ ককরোচ বলছে, কেউ উইপোকা বলছে, হ্যাঁ, এরকম ভাবে প্রতিদিন অপমান করা হবে। আজকে দিমাগি নকশাল বলা হচ্ছে। তার মানেটা কি, যেটা আমি আগেও বলেছিলাম, যে এরা কোনো রকম বিরোধী মতকে গ্রাহ্য করবে না বা কোনো রকম বিরোধী মতকে সহ্যই করবে না। এরা চায় প্রশ্নহীন আনুগত্য, যেটা গণতন্ত্র পারমিট করে না। গণতন্ত্রের মূল জায়গাটাই তো এইটা, যে মানুষ প্রশ্ন করতে পারবে। আর তুমি যখন ক্ষমতায় বসেছো, তুমি যখন মন্ত্রী হয়েছো, ইউ আর আনসারেবল টু পিপল। আপনি কি দিমাগি নকশা? সেটা তো যিনি দিমাগি নকশাল আইডেন্টিফাই করছেন, ঘোষণা করছেন, তিনি বলতে পারেন। আমি বলবো যে আমি ভারতীয়, এবং ভারতবর্ষের সংবিধান আমাকে প্রশ্ন করার অধিকার দিয়েছে। ভারতবর্ষের সংবিধান আমাকে সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলার অধিকার দিয়েছে, প্রতিবাদ করার অধিকার দিয়েছে। আমি সেই সংবিধান পালনকারী, সংবিধান মেনে চলা গণতন্ত্রপ্রেমী একজন সাধারণ নাগরিক, একজন ভারতীয়। আমার শেষ একটা প্রশ্ন আছে। এই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বলছেন অন ক্যামেরায় যে আগামী 1 বছর পর আমাকে 10-এর মধ্যে 9 নাম্বার দেবে মানুষ, আমি এমন কাজ করে যাব। হ্যাঁ, ঠিক আছে, 1 বছর পর দেখা যাবে। মানে 10-এর মধ্যে 9 সেটা কি খারাপ দিক থেকে দেবেন, যে উনি কতটা খারাপ মুখ্যমন্ত্রী হয়েছে? কারণ উনি 3 মাসের মধ্যেই 10-এর মধ্যে 11 পেয়ে গেছেন খারাপ কাজেতে। ঠিক আছে, 3 মাসের মধ্যেই উনি যে কথাগুলো বলে ক্ষমতায় এসেছিলেন, প্রত্যেকটা কথাকে তিনি মানে কি বলবো, ভায়োলেট করেছেন। প্রত্যেকটা কথা। উনি গ্যাসের দাম কমাবেন বলেছেন, ভায়োলেটেড। তেলের দাম কমাবেন বলেছেন, ভায়োলেটেড। উনি বাকি যা জিনিস বলেছিলেন প্রত্যেকটা, মানে সেটা ওই অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস দেখা যাচ্ছে ওদের বুজরুকি। বেসিক যে জায়গাটা, সেটা হচ্ছে গিয়ে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, এই জায়গাগুলোতেও যে তারা কতটা পুরো পরিষেবা, এই জায়গাগুলোতেও যে তারা কতটা ফেলিওর, সেটা 3 মাসের মধ্যেই পরিষ্কার হচ্ছে। এরপরে আমরা রীতিমতো আশঙ্কিত যে 1 বছর পরে এই রাজ্যটার কি কঙ্কালসার দশা তিনি করবেন। আর 1 বছর পরের কথা, ওনারা তো সবে ক্ষমতায় এসেছেন, এখনো তো 5 বছর থাকবে।
পশ্চিমবঙ্গে হয়তো দেখা যাবে যে আমরা বলি না যে বাংলার রূপকার বিধানচন্দ্র রায়, তার রাজত্বটা ছিল বাংলার স্বর্ণযুগ। তো হয়তো দেখা যাবে যে ইতিহাসে লেখা থাকবে যে এনাদের এই রাজত্বটা বাংলার ইতিহাসে অন্ধকার যুগ বলে ইতিহাসে লেখা থাকবে। 2029-এ কি কেন্দ্রে কিছু বদল হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয় আপনার? দেখুন, রাজনীতি হচ্ছে সম্ভাবনার খেলা, এবং আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা যারা গণতন্ত্রের পথে চলি, আমরা সর্বদাই সম্ভাবনা সৃষ্টির জন্য লড়াই করি। কেন্দ্রে সরকার পরিবর্তন হবে কি হবে না সেটা এখন থেকেই যদি ভেবে আমরা বসে থাকি যে না সরকার তো পরিবর্তন হবে না, আমরা ঘরে বসে থাকি, এরকম ভাবে কোনোদিনও কোনো সরকার পরিবর্তন হবে না। কোনো সরকার নিজে থেকে তো পদত্যাগ করে চলে যাবে না, আমার আর 15 বছর ক্ষমতায় থেকে গেছি আর আমার ভালো লাগছে না, এবার আমি বাড়ি চলে যাই। পরিবর্তনটা করাতে হবে, কারণ শাসক যখন দীর্ঘ সময় গদিতে বসে যায় তখন তাদের রীতিমতো সেই শিকড় গজিয়ে যায়, তাদেরকে সেই শিকড় সমেত উপড়ে ফেলতে হবে। তার জন্যই তো এই লড়াই, তার জন্যই তো এই আন্দোলন। যে আন্দোলনটাকে তারা ভয় পাচ্ছে, তার জন্যই তারা মুখ বন্ধ করার চেষ্টা করছে, এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে। এইটা থেকে আমাদের কেন জানি না একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি যে শাসক যখন ভয় পাচ্ছে, সরকার যখন ভয় পাচ্ছে, তাহলে সত্যিই হয়তো তারা বুঝতে পারছে যে তাদের ওই ভিত্তিটা নড়ে গেছে, আর বেশি দিন তারা ওই গদিটা আঁকড়ে বসে থাকতে পারবে না। ভারতবর্ষের পরিবর্তন আসন্ন, সেই পরিবর্তন শুধু পরিবর্তন আসছে বলে নাচলেই হবে না, সেই পরিবর্তনটাকে আনতে হবে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, দেশের গণতন্ত্রের স্বার্থে। এই পরিবর্তনটাকে নিয়ে আসাটাই এই মুহূর্তে দেশের সংবিধানের প্রতি, দেশের গণতন্ত্রের প্রতি আমাদের পবিত্র কর্তব্য বলে মনে করি।